দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকের পলিটিক্যাল শূন্যতা তৈরি করার পরে যে জঙ্গিবাদের উত্থান ঘটলো, তার জন্য তার মাধ্যমে ডক্টর ইউনূস দেশকে 50 বছর পিছিয়ে দিয়ে গেছে। আমরা কি আরো একটি জঙ্গিবাদকে ডেকে নিয়ে আসছি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার মাধ্যমে? বিএনপি আত্মঘাতী সিদ্ধান্তে গেছে, এবং সেটি হলে তো বিএনপি কেও পে করতে হবে, প্রথমে যেটি বলছিলাম। আর ইনসার্জেন্সির কথা বলছেন, আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার কথা বলছেন, যদি এভাবে চলতে থাকে সেটি ঘটার খুবই সম্ভাবনা। আবারও বলি, আওয়ামী লীগ যারা অপকর্ম করেছেন, অবশ্যই করেছেন, আমি বিশ্বাস করি তাদের ব্যক্তিগতভাবে বিচার করা হোক। কিন্তু যা বলা হয় কথিত জুলাই আন্দোলনে তাদের নেতৃত্বে হামলা, হত্যা, এগুলো পুরো বোগাস কথাবার্তা। যারা করেছে তারা আত্মস্বীকৃত খুনি, তারা বাংলাদেশেই আছে, তারা জোর গলায় তারা বলছে থানা লুট করেছি, এসআই সন্তোষ হত্যা করেছি, পুলিশ হত্যা করেছি। সেই সব আত্মস্বীকৃতি খুনি থাকা অবস্থায় কিভাবে আমি আরেকজন দোষারোপ করব? কেউ পছন্দ করুক না করুক, পান্না ভাইয়ের সঙ্গে একমত। যে যাই আমাদেরকে দালাল বলুক, আমাকে, পান্না ভাইকে বা আপনাকে, আমরা শুনে অভ্যস্ত। তো আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় দলকে, যে কোনো একটি বড় দলকে রাজনীতির ময়দান থেকে, নির্বাচন থেকে, সংসদ থেকে বাইরে রেখে কার কি স্বার্থ হয় জানি না, বাংলাদেশের সবচেয়ে ক্ষতি হয়, কেউ চাক আর না চাক। তো সুতরাং এখনো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপিকে ঘিরেই তার রাজনৈতিক বিশ্বাস, তার লড়াই সংগ্রাম করে। আমি প্রত্যাশা করব বিএনপি ঐতিহাসিক এই ভুলগুলো আর করবে না। পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হওয়ার পরে যখন কোথাও রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, সেটি পূরণ হবে কি দিয়ে? সেটি পূরণ হবে জঙ্গিবাদ, চরমপন্থা দিয়ে। তাই হয়েছে বাংলাদেশে, তাই ঘটেছে। ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন, এটি গ্রামার অনুযায়ী হয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল, তারপরে এটি কিন্তু আওয়ামী লীগ যারা করে, বা শেখ হাসিনা যারা বড় আওয়ামী লীগের, তারা বিশ্বাস করবে না। তারা বলবে আমাদেরকে, যেমন আল বদর, এই যে এখনো শেখ হাসিনার সমালোচনা করছি, আমাদেরকে আল বদর বলবে, লাল বাহিনী বলবে, ইত্যাদি ইত্যাদি বলবে। পররাষ্ট্রমন্ত্রীর সফর আপনি জানেন যে উনি তো আজকে, আমি আপনার কাছে সেই সমস্ত খবর আপডেটটা জানতে চাই যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর কি হলো না হলো, ইন্টারনালি কোনো বিষয়। এবং যেহেতু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী শেখ হাসিনা সহ ভারতে আছেন, আপনি কি এরকম কোনো প্রতিক্রিয়া পেয়েছেন যে তারা এই যে আজকে যেটা আইনে পরিণত হলো, এতে তাদের দিক থেকে কোনো প্রতিক্রিয়া জানা যাচ্ছে কিনা? এই দুইটা বিষয়গুলো আপনার কাছে জেনে নিয়ে আমরা আপনাকে আজকে ছুটি দিব। এই বিষয়টাই আপনি নজর কাটছি। ধন্যবাদ। না, আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আইনটা পাশ হয়েছে, সেই বিষয়টা তখনও এখানে ভারতে এখনো আসেনি। এটা আগামীকাল সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর হয়তো এই প্রতিক্রিয়া জানা যেতে পারে। কিন্তু এর আগে যেটা বলি, সেটা হচ্ছে আজকে সকালে পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতের দিল্লিতে অবস্থিত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মিলিত হয়েছে, এবং সেখানে নানাবিধ প্রশ্নের মধ্যে ঘুরে ফিরে আওয়ামী লীগ, শেখ হাসিনা প্রসঙ্গ উঠে এসেছিল। একটা সময় কিন্তু আমি শুনেছি যে তিনি বিরক্ত বোধ করছিলেন, যে কেন বারবার শেখ হাসিনা প্রসঙ্গ আছে, আর কিছু প্রশ্ন নেই কোনো অন্য। সেটা বলার পরে প্রায় শেষ পর্যন্ত সে বলেছেন যেটা, সেটা হচ্ছে যে আমরা শেখ হাসিনাকে সন্ত্রাসবাদী মনে করি, এবং আমরা মনে করি যে আওয়ামী লীগের কিন্তু একটা বাংলাদেশের রাজনীতি করার স্পেস আছে। সেই স্পেস শেখ হাসিনা ছাড়া অন্য কেউ করলে আমাদের আপত্তি নাই। দ্বিতীয়ত তারা বলছেন যে তাহলে নিষেধাজ্ঞা উঠবে কি করে? নিষেধাজ্ঞা উঠতে পারে যদি শেখ হাসিনা ছাড়া অন্য কেউ আবেদন করেন, তখন এটা বিবেচনা করা যেতে পারে। এখন একটা অন্য দল সিদ্ধান্ত নিচ্ছেন যে আর একটা দলের নেতৃত্ব কে হবে। কালকে কি ভবিষ্যতে কোনোদিন শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন যে বিএনপির নেতৃত্ব কারা করবেন না? নেই না সেগুলো। এবং সেটা কিন্তু ওরা যে খুব বলতে চেয়েছিলেন তা নয়। আসলে ভারতীয় সাংবাদিক, ভারতীয় গণমাধ্যমে, এটা বাংলাদেশের সকলেরই জানে হয়তো, শেখ হাসিনা বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয়। সেটা বাংলাদেশের মানুষ যাই মনে করুক, কি মনে করে, আমরা এখনো মনে করি যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা, সেটার কোনো কমতি নেই বলে বারবার এই সম্পাদকরা প্রশ্ন করেছিল যে তারা চাইছেন এই অভিব্যক্তিতে কিভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরে যেতে। কিন্তু তারা একটা কঠোর অবস্থান নিয়েছেন, সেটা তাদের সিদ্ধান্ত, কিন্তু সেটাই একমাত্র আলোচ্য বিষয় ছিল না। তারা মূলত এসছেন বাংলাদেশে এই মুহূর্তে যে প্রবল আর্থিক সংকট, সেই বিষয়ে ভারত কিভাবে পাশে দাঁড়াতে পারে। তার মধ্যে ডিজেল সংকট, সারের সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, এলপিজি সংকট,
এই সমস্ত বিষয়গুলো বাস্তবিক যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু বেশ কথা হয়েছে। তার সঙ্গে এইটা কিন্তু আলোচনাতে উঠে এসছে ঠিকই, তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন যে, এবং এটাও বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে যে মন্তব্য করছেন সেটা তাদের পছন্দ নয়, এবং শেখ হাসিনা যে প্রতিক্রিয়া দিচ্ছেন সেটা তাদের পছন্দ নয়। স্বাভাবিক, তারা সেটা বলতে পারেন, কিন্তু সেটা মুখ্য আলোচ্য বিষয় ছিল না বলেই আমার ধারণা। মুখ্য আলোচ্য বিষয় ছিল যে কিভাবে ভারত বাংলাদেশ যৌথভাবে সমস্যার সমাধান করতে পারে। বর্তমানে তারা অনেক কিছু প্রশ্ন করেছে, অনেক কিছু বাণিজ্যিক সম্পর্ক কিভাবে উন্নত হতে পারে, অন্যান্য বিষয় কিভাবে আরো উন্নত হতে পারে, ভিসা সংক্রান্ত বিষয়টা প্রাধান্য পেয়েছে। তারা বলেছেন যে 2025 সালের আগে পর্যন্ত 26 লক্ষ ভিসা দিয়েছিল ভারত, এবং 2025 সালে এসে মাত্র 5 লক্ষে নেমেছে। মেডিকেল ভিসা, পর্যটন ভিসা নিয়ে কথা হয়েছে, এই বিষয়গুলোকে যদি আরো বাড়ানো যায়। একই সঙ্গে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা হাদি হত্যার বিষয়ে জানতে চেয়েছেন, এবং সেই বিষয়ে তারা একইভাবে প্রস্তাব, কিন্তু দুটো বিষয়তেই তারা জানেন এটা বাস্তবিক, তারা দাবির জন্য হতে পারে, গণমাধ্যমে ছাপা হতে পারে, পরিচিত হতে পারে, সেটা তাদের দাবি করতেই হবে। কিন্তু দুটি বিষয় এত দ্রুত সমাধান হওয়ার বিষয় নয়। কিন্তু দুটি বিষয় সম্পর্কেই তারা বলেছেন, এই দুটি বিষয় ছাড়াও কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, এবং সেক্ষেত্রে তারেক রহমানের ভবিষ্যৎ ভারত সফর কি নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ ভারত সফর কোনোটাই শেখ হাসিনা বা হাদি হত্যাকারীর জন্য আটকে থাকে। এটা যে রেশনাল একটা আমার মনে হয়েছে বক্তব্য, এবং এটা ইতিবাচক দিক। বাস্তবিক দিক থেকে খুবই যে আমি বলবো খুব নেতিবাচক কোনো বৈঠক হয়েছে, বৈঠক ব্যর্থ হয়েছে এরকম বলা যাবে না। ভবিষ্যতে, কারণ জয়শঙ্কর নিজে বলেছেন আমরা ভবিষ্যতে আরো নিজেদের মধ্যে আরো কথাবার্তা বলবো। 75টা ভারত আর বাংলাদেশের মধ্যে মেকানিজম আছে, সেই মেকানিজম গুলোকে রিভাইভ করা, সেটা যৌথ নদী কমিশন থেকে শুরু করে ইত্যাদি। তো একটা জিনিস পরিষ্কার যে গঙ্গা নদী চুক্তি আপাতত কিছু কোনো অগ্রগতি হয়নি বা কোনো অগ্রগতি হচ্ছেও না, কারণ এটা পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, ভারত সরকারের নিয়ম হচ্ছে, সংবিধানের নিয়ম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, সেই সরকারের মতামত ছাড়া এই বিষয়ে অগ্রগতি হবে না, সেটা যে কোনো নদীর বিষয়। ফলে এই যে কোনো আলোচনা হয়, দেখবেন বাংলাদেশ সরকারের তরফ থেকে যে স্টেটমেন্ট করা হয়েছে তাতে কিন্তু এই প্রসঙ্গটা নেই, তাতে এই প্রসঙ্গটা উল্লেখ করা নেই। ফলে আমার আপনি যেটা দেখবেন যে বাকি অনেক বিষয় উল্লেখ করা আছে, তারা হাদি ইত্যাদি হাদির হত্যাকারী প্রথম দিয়েছেন গুরুত্ব, পরের প্যারাগ্রাফে আছে শেখ হাসিনা, মানে হাদিরা প্রাধান্য দিয়েছে শেখ হাসিনার থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ দিক। ভালো করে দেখতে গেলে বিটুইন দ্য লাইন্স যদি বলেন, বাংলাদেশ ও ভারত, বাংলাদেশ কিন্তু এই সফরটা চেয়েছিল। এটা কিন্তু ভারতের আমন্ত্রণে উনি এসছেন এমন কিন্তু নয়, কারণ উনি মরিশাস যাওয়ার পথে, এবং মরিশাসে যাচ্ছেন সেটা হচ্ছে যেখানে ইন্ডিয়া ওশানের রিমেল কনফারেন্স, সেখানে হয়তো জয়শঙ্কর যাবেন। আপনারা তো জানেন যে এই সংগঠনটা এই কনফারেন্সটা আয়োজন করে থাকে ভারতের RSS এর থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন, যার নেতা রাম মাধব। তিনি বাংলাদেশে যখন করতেন তখনও শেখ হাসিনা মদত দিতেন, এখন নতুন সরকার তিনিও মদত দিচ্ছেন। এটা কিন্তু RSS এর সংগঠন। তো ফলে এই কারণে সেই সংগঠনে যাচ্ছেন, এবং সেখানে সমস্ত পৃথিবীর সমস্ত দেশের মানুষেরা এসে থাকেন। দুঃখিত, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করাতে হয়েছে। একজনের কমেন্ট দেখছিলাম, একজন দর্শক কমেন্ট করলো যে আওয়ামী লীগকে বিপ্লবী হওয়ার পথে ঠেলে দেওয়া হয়েছে। আসলে কি তাই? সেটি নিষিদ্ধ থাকে কি হবে? নাম্বার 2 হচ্ছে, এটার সাথে কোথাও কি শিরিন শারমিন চৌধুরীকে যে পাওয়া গেল, তাকে আমি এটাকে নিখোঁজ থেকে তাকে পাওয়া যাবে বলবো, কারণ ওনাকে নিয়ে তো একটা বিশাল ধূম্রজাল ছিল। কখনো কখনো শুনছি ক্যান্টনমেন্টে আছেন, কখনো শুনছি উনি নাকি পলাতক অবস্থায় পাসপোর্ট করছেন নতুন। তো আবার কেউ কেউ বলছে যে রিফর্ম আওয়ামী লীগের একটা আওয়াজ শিরিন শারমিনকে নিয়ে। আমি ঠিক না, আপনার কাছে কি মনে হয় এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আইনের পাশাপাশি এই বিষয়গুলো, এটা কোথাও না কোথাও কি কোনো রিলেট করে কিনা? এবং এই দর্শক যেটা বললেন যে বিপ্লবী পথে ঠেলে দিয়েছে, আওয়ামী লীগ কি তাহলে ওই ধরনের কোন স্টেপে যাবে?
সময়ের প্রয়োজনে হয়তো যেতেই পারে, এবং সেটির সম্ভাবনা যদি এভাবে রাখা হয়। আমার মনে হয় যে এভাবে রাখা সম্ভব না, আন্তর্জাতিক চাপ থাকবে, একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা হবে বা রাখতে চাওয়া হবে, এটি মনে করার কোনো কারণ নাই যদি সেটি সফল হবে। খুব স্বাভাবিক। দেখুন, জামাত স্বাধীনতা বিরোধী শক্তি হওয়া সত্ত্বেও যখন 2024-এ 5 আগস্টের আগে সম্ভবত 2 আগস্ট বা 1 আগস্ট জামাতকে এক তারিখে আমরা কিন্তু তখনও প্রতিবাদ জানিয়েছিলাম যে এটি কোনো পথ নয়। যদি নিষিদ্ধ করতে হয় আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে, বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে, যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে। তো এখন স্বাধীনতার যুদ্ধ যে দলটি নেতৃত্ব হলো সেই দলটিকে এখন নিষিদ্ধ করে রাখা হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা মানে এক ধরনের দলটাকেই ব্যান করে রাখা, শুধুমাত্র আওয়ামী লীগ নামটা উচ্চারণ করা যাবে এরকম আর কি। বিষয়টি হচ্ছে যে এর সাথে অনেক বিষয় রিলেটেড। একটা হচ্ছে যে প্রসঙ্গক্রমে চলে এলো জামাতের কথা, সব ইউনুসের ম্যাটিকুলাস ডিজাইন, সবই ডিজাইনের অংশ। যেমন আইসিটিতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, সেই আইসিটিতে শেখ হাসিনা বিচার করা হচ্ছে বা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বিচার করা হচ্ছে, যেহেতু শেখ হাসিনা সেখানে যুদ্ধাপরাধী বিচারটি শুরু করেছিলেন। এগুলো কোইন্সিডেন্ট না, এগুলো সব হিসাব নিকাশ করেই করা হয়েছে ডক্টর ইউনূসের সময়। এখন বিষয় হচ্ছে যে একটু খেয়াল করুন, যখন ডক্টর খলিলুর রহমান আমাদের পররাষ্ট্রমন্ত্রী, বহুল বিতর্কিত ব্যক্তি, তিনি যখন ভারত সফরে গেলেন ঠিক সেই মুহূর্তে সাবেক স্পিকার শেখ শামীম চৌধুরীকে আটক করা হলো 19 মাস পরে। তিনি আত্মগোপনে ছিলেন নাকি তিনি আটক অবস্থায় ছিলেন, তাকে আগেই আটক করা হয়েছে, পরে জনসম্মুখে হাজির করা হয়েছে, এগুলো নানান ধরনের প্রশ্ন উঠছে। সেগুলো উঠাই স্বাভাবিক, যেহেতু তিনি ক্যান্টনমেন্টে ছিলেন। ক্যান্টনমেন্ট থেকে আইএসপিআর এর প্রেস রিলিজ বা তাদের বিবৃতির মাধ্যমে, স্টেটমেন্টের মাধ্যমে ক্লিয়ার যে 632 জন যারা আশ্রয় নিয়েছেন তার মধ্যে শেখ শামীম চৌধুরী ছিলেন। তো তারপরে তাকে কোথায় রাখা হয়েছিল, তাকে কি ওখান থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল? এই বিষয়ে নিশ্চয়ই আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বক্তব্য আশা করতে পারি মানে আমার দাবি করতে চাই, এটাতে কোনো মানে ছেলে খেলা নয়, তাই না? তিনি রাষ্ট্রের 3 নম্বর সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, মানে ক্যাটেগরিক্যালি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, তারপর 3 নম্বরে স্পিকার। তো তিনি এই মুহূর্তে স্পিকার না থাকলেও আওয়ামী লীগ আমলের মানে ক্রমান্বয়ে ক্রমিক নম্বর হিসেবে 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেই ব্যক্তি কোথায় ছিলেন এটা তো জানার অধিকার রাখে মানুষ রাষ্ট্রের কাছ থেকে। রাষ্ট্রের তো একটি খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের সেনাবাহিনী। এমনি সেনাবাহিনীকে নানান ভাবে বিতর্কিত করা হয়, নতুন করে আর কোনো বিতর্কের মধ্যে যাবে এটি আমরা চাই না। দ্বিতীয়ত, যেটা বলছিলাম, ডক্টর খলিলুর রহমান যখন ভারত সফরে গেলেন সেই মুহূর্তে সাবেক স্পিকারকে জনসম্মুখে হাজির করা হলো আটক করার নাম করে। আবার তার একদিন পরেই আওয়ামী লীগকে যেভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছিল, এই অধ্যাদেশে পরে সেই অধ্যাদেশটি আইনে রূপান্তর করা হলো। এর ব্যাখ্যাটি মাউন্ট দিয়েছে, আমার নতুন করে কিছু বলার নেই। বিষয়টা হচ্ছে যে বিএনপি আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। কেমন আত্মঘাতী আমি বলি, এটি পুরো রাষ্ট্রকেই পে করতে হবে, শুধু বিএনপি কে নয়। যেমন আওয়ামী লীগ নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, আমি বলবো যে এই যে আজকে আওয়ামী লীগের পতন, আজ সারা দেশকে তার জন্য পে করতে হলো। জঙ্গিবাদের উত্থান ঘটলো, সাম্প্রদায়িক শক্তির আস্ফালন ঘটলো, জামায়াতের মতন একটি দল তারা সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসলো। আওয়ামী লীগ দায়ী কিভাবে? আওয়ামী লীগ পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করেছিল, আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল। অনেকে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে যারা আছেন তারা শেখ হাসিনার চেয়েও আওয়ামী লীগ, শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ, এদের কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে। তারা আওয়ামী লীগের কোনো খারাপ কাজ দেখতে পায়নি, অলওয়েজ চাটুকারিতে করে গেছে, অলওয়েজ জি হুজুর করে গেছেন। এবং তাদের যদি শেখ হাসিনা স্বৈরাচার হয়ে থাকেন, যদি স্বৈরাচার হয়ে থাকেন, তার এই স্বৈরাচারিত্বের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছে কিছু দালাল গোছের, চাটুকার গোছের সাংবাদিক। তারা তাকে মিসগাইড করেছেন। এখন যেমন আর এক চাটুকার গোষ্ঠী দাঁড়িয়ে গেছে সাংবাদিকদের মধ্যে।
নানান ভাবে তারেক রহমানকে মিসগাইড করার চেষ্টা করছে, মিসগাইড করে মানে তাদের মানে তারেক রহমানের অয়েলিং করে নিজেদের আখের গুছিয়ে নেওয়া, যে হুজুর করে বা নানান ধরনের কি বলবো এটাকে, মানে যাতে কাছে যাওয়া যায় হাত কচলাতে। দেশে বিদেশে এখনো অনেকে বসে আছেন, আমি একটু আগে একজনের বক্তব্য শুনছিলাম, মানে খুব কষ্ট করে তার বক্তব্যগুলো শুনেছি। ঠিক আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা চাটুকারিতা করতেন যে সাংবাদিকরা, আওয়ামীপন্থী সাংবাদিকরা, এখন বিদেশে বসে একজন সাংবাদিক সেই ধরনের চাটুকারিতা করছেন। তার বক্তব্য শুনলে মানে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার লজ্জায় মাথা হেট হয়ে আসে। আগে যেমন আওয়ামীপন্থী সাংবাদিকদের কথা শুনলে মাথায় হেট হয়ে আসতো লজ্জায়, এখন ঠিক একই রকমের বিএনপিপন্থী সাংবাদিকদের চাটুকারিতাপূর্ণ বক্তব্য শুনে একই রকম অবস্থা হয়, আমার গা গুলায়। মানে তিনি পরামর্শ দিচ্ছেন তারেক রহমানকে যে কিভাবে আওয়ামী লীগ আসবে, এটা করবেন না, ওটা করবেন না, এই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে যদি আনেন তাহলে এই প্রক্রিয়া আনতে হবে, মানে ঘেন্না জানানোর ভাষা নেই। বিষয়গুলো হচ্ছে আমি যদি বলছিলাম যে এই সব চাটুকারিতার কারণে শেখ হাসিনা মিসগাইডেড হয়েছিলেন, একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করেছিলেন। তিনি আওয়ামী লীগ মানে তিনি বিএনপি জামাতকে রাজপথে নামতে দেননি 14 বছর। যখনই নেমেছে হেলমেট বাহিনী নেমেছে, লাঠিয়াল বাহিনী নেমেছে আওয়ামী লীগের, এবং এই যে দিনের পর দিন রাজনীতি করতে না দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়াগুলো সব ধ্বংস করে ফেলা, তার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতি দেশের জনগণের, নিরপেক্ষ জনগণের এবং আওয়ামী লীগ করে এমন জনগণের, এমন নেতা কর্মীদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে উঠলো, যাদেরকে পুঁজি করে এই ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরা অভ্যুত্থানটি ঘটাতে পারলো। এটি না হলে তো পারতো না। ঠিক তারেক রহমানকে সেই পথে নিয়ে যাওয়া হচ্ছে। পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হওয়ার পরে যখন কোথাও রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, সেটি পূরণ হবে কি দিয়ে? সেটি পূরণ হবে জঙ্গিবাদ চরমপন্থা দিয়ে। তাই হয়েছে বাংলাদেশে, তাই ঘটেছে। ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন, এটি গ্রামার অনুযায়ী হয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল, তারপরে এটি কিন্তু আওয়ামী লীগ যারা করে বা শেখ হাসিনা যারা বড় আওয়ামী লীগের, তারা বিশ্বাস করবে না। তারা বলবে আমাদেরকে যেমন আল বদর, এই যে এখনো শেখ হাসিনার সমালোচনা করছি, আমাদেরকে আল বদর বলবে, লাল বাহিনী বলবে, ইত্যাদি ইত্যাদি বলবে। আচ্ছা, এখন যখন আবার আমরা তারেক রহমান সাহেব কিংবা বিএনপি সমালোচনা করছি, তখন তারা আবার আমাদেরকে ফ্যাসিস্ট বলবে, ফ্যাসিস্টের দোসর বলবে। ডাজন্ট ম্যাটার, এগুলো শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। বিষয় হচ্ছে দিন শেষে পুরো দেশটা আমাদের, দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকের পলিটিক্যাল শূন্যতা তৈরি করার পরে যে জঙ্গিবাদের উত্থান ঘটলো, তার মাধ্যমে ডক্টর ইউনূস দেশকে 50 বছর পিছিয়ে দিয়ে গেছে। আমরা কি আরো একটি জঙ্গিবাদকে ডেকে নিয়ে আসছি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার মাধ্যমে, পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করার মাধ্যমে আমরা কি আর একটা চরমপন্থা ডেকে নিয়ে আসছি? এবং এটি ঘটবে, আপনি দেখবেন। এবং এই যে বিশেষ শক্তিটি যে ডিপ স্টেটের হয়ে যারা খেলা করছিল, তারা তো এখনো সক্রিয়। তারা চাইছে এইভাবে ঠিক শেখ হাসিনার মতন তারেক রহমান একটি ভুল প্রক্রিয়ার মধ্যে যাক, এখানে রাজনৈতিক শূন্যতা নতুন করে সৃষ্টি হোক, তার মধ্যে দিয়ে একটা হসপস তৈরি হোক, তারা নতুন করে আরো একটি কথিত আন্দোলন গড়ে উঠবে। ঘোষণাটা দিয়ে দিয়েছে তারা। শহীদুল আলম তো বলেছেন 2 মাসের মধ্যে সরকার মানে 2 মাস পার হয়ে পারেনি, তার মধ্যে বলছে যে এই সরকারকেও ফেলে দেওয়া সম্ভব, আওয়ামী লীগ সরকারকে যদি ফেলে দেওয়া সম্ভব হয়। একটা সরকারের 2 মাস এখনো পূর্ণ হয়নি, আমাদেরকে সময় দিতে হবে। তো যদিও আমরা সমালোচনা করছি, আমাদের গঠনমূলক সমালোচনা করতে হবে, কিন্তু সরকার উৎখাত করা হবে, সরকার ফেলে দেওয়া হবে, এগুলো কোন ধরনের ভাষা, এগুলো আমাদেরকে শুনতে হচ্ছে। এবং আমার মনে হয় সবকিছু মিলিয়ে বিএনপি আত্মঘাতী সিদ্ধান্তে গেছে, এবং সেটি হলে তো বিএনপিকেও পে করতে হবে, প্রথমে যেটি বলছিলাম। আর ইনসার্জেন্সির কথা বলছেন, আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার কথা বলছেন, যদি এভাবে চলতে থাকে সেটি ঘটার খুবই সম্ভাবনা। আবারও বলি, আওয়ামী লীগ যারা অপকর্ম করেছেন, অবশ্যই করেছেন, আমি বিশ্বাস করি তাদের ব্যক্তিগতভাবে বিচার করা হোক। কিন্তু যা বলা হয় কথিত জুলাই আন্দোলনে তাদের নেতৃত্বে হামলা, হত্যা, এগুলো পুরো বোগাস কথাবার্তা। যারা করেছে তারা আত্মস্বীকৃত খুনি, তারা বাংলাদেশেই আছে, তারা জোর গলায় তারা বলছে থানা লুট করেছি, এসআই সন্তোষ হত্যা করেছি, পুলিশ হত্যা করেছি। সেই সব আত্মস্বীকৃতি খুনি থাকা অবস্থায় কিভাবে আমি আরেকজন দোষারোপ করবো? এই আর কি। এখন দেখা যায় কতদূর যায়, যে আদালত রয়েছে, আদালতে চ্যালেঞ্জ হতে পারে, সেই আদালত আসলে স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা সেটা নিয়েও তো কনফিউশন আমাদের যথেষ্ট রয়েছে, তাই না? অতএব কেউ বলছেন যে হয়তো আদালতে গেলে এটি চ্যালেঞ্জ করলে এই আইন টিকবে না, না টিকারই কথা। কিন্তু
আমাদের আদালত কতটুকু মেরুদণ্ড সম্পন্ন আহ, অবস্থায় আর তারা নির্দেশগুলো দিতে পারেন বা দেন, সেটি নিয়েও তো নানান ধরনের কথাবার্তা রয়েছে। জি, পান্না, অনেক ধন্যবাদ মঞ্জুর আলম পান্না। আমরা অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে, আমি শুধু একটুখানি তিনিও বলেছেন যে আইনি ভাবে আওয়ামী লীগ এটা হয়তো করে। আমি একটা জিনিস খেয়াল করেছি সোশ্যাল মিডিয়ায়, খুব বেশি হাবিত্যিস দেখি না যে আওয়ামী লীগের লোকজন হতাশ হয়ে গেছে, হাইরে নিষিদ্ধ করে দিল আর রাজনীতি, এরকম আমার চোখে পড়েনি। এবং বিএনপির মানুষজনের মধ্যেও আমার সঙ্গে, যেহেতু বিএনপি বিট করি, বিএনপির বিটের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা যোগাযোগ, ওখানে তাদের মধ্যে খুব একটা উচ্ছ্বাস দেখা যায় না। মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিচ্ছে, আমাদের খেলা খতম, এরকম কোনো ব্যাপার নেই, যেটা বোধহয় একটা টেম্পোরারি একটা বিষয়। আসলে মোহন ভাই, এই আইনে যদি মোকাবেলা করতে চায় আওয়ামী লীগের কেউ বা বাংলাদেশের কোনো সাধারণ মানুষ, সেটার প্রক্রিয়াটাই একটু ছোট করে যদি বলে আমাদেরকে আজকে এই অনুষ্ঠান শেষ করতে হতে। জি, দেখেন, আমি ওইটা জাস্ট 10 সেকেন্ডে শেষ করছি। আমি আপনার যেটা পান্না ভাই বললেন ওইটার সঙ্গে আমি একটু যোগ করি। আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গে মুক্তিযুদ্ধকে নিয়ে তো কোনো আন্দোলনের তুলনা করা ঠিক না। ইভেন বাদ দেন আপনি, বেগম শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে 90-এর গণঅভ্যুত্থান হলো, সেখানেও তো অনেক ভাঙচুর হয়েছে, নানা বিষয় ঘটেছে। ওই 90-এর গণঅভ্যুত্থানে আমি তখন একজন একেবারেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ কর্মী, বা অন্যান্য অনেক নেতৃবৃন্দ ছিল। আমরা তো কেউ দায়ী মুক্তির জন্য দাবি করিনি, দায়ী মুক্তি হয়ও। আবার আসুন 96-তে যে শেখ হাসিনার একক নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে যে কেয়ারটেকার আন্দোলন যেটা সফল হলো, চট্টগ্রামের তদানীন্তন জনপ্রিয় মেয়র 173 দিন আপনার চট্টগ্রাম বন্দর, সরি, বোধহয় 45 দিন চট্টগ্রাম বন্দর অচল রেখেছিল কেয়ারটেকারের আন্দোলনে। সারা দেশে হরতাল হয়েছিল, অবরোধ হয়েছিল। কই তারপরও তো আওয়ামী লীগও ক্ষমতা এসে 96 জুনে বলেনি যে দায়ী মুক্তি দিলাম। সেম 2006-এর আন্দোলনের পরে। আর 2001 আমি বললাম আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে সেখানে। এই যে দায়ী মুক্তি যে আইনটা আজকে পাশ করলো, এইটা দিয়ে কি জুলাই আন্দোলনকে গৌরবান্বিত করা হলো, না জুলাই আন্দোলনে যে ক্রিমিনাল এলিমেন্ট ছিল, যেটার সঙ্গে নিশ্চয়ই কোনো জনগণ মানুষ হত্যা করে সরকারের পতন চাইনি, কোন প্রতিষ্ঠান ধ্বংস করে পতন চাইনি, স্নাইপার রাইফেল দিয়ে কোনো আন্দোলন করে কেউ সরকারের পতন চাইনি। যারা চেয়েছিল তারাই আজকে এই আইন পাশ করি, এবং বিএনপি কার সঙ্গে কোথায় কখন আপোষ করছে এটা বোধগম্য না। তো যাই হোক, এটা বিএনপি, আমি তারপরও আমাদের অত্যন্ত চিন্তাধর্মী অভিজ্ঞ সাংবাদিক জনাব মঞ্জুর আলম পান্না ভাইয়ের সঙ্গে একমত যে সরকারের 2 মাসও হয়নি, আমরা আরো দেখতে চাই, তার মধ্যে যেটুকু সমালোচনা দরকার আমরা করব, কিন্তু আমরা ফটো সাংবাদিক শহীদুল আলমের মতো আশপাশে জামাতকে নিয়ে বসে আমরা এগুলো জ্ঞানী গুণী কথা বলবো না, বা ধ্বংসাত্মক কথা বলবো না। আর আপনি যেটা বললেন, আদালতে গেলে অনেক কিছুই হতে পারে। নর্মালি তো আমি বললাম সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, দরখাস্ত দিয়ে আপিল করতে হবে হাইকোর্টে, বা রিট করতে পারে। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না, যে আমাদের পুনিয়া ভাই, আমাদের জুরিসপ্রুডেন্স যেটাকে বলে, অর্থাৎ আইন বিজ্ঞান, এখানে কিছু জিনিস আছে, আমি বলি সবসময়, ওপেন কোর্টেও বলি, আপিল বিভাগে, প্রধান বিচারপতির কোর্টেও, যেগুলো হচ্ছে কিছু পলিটিক্যাল জুরিসপ্রুডেন্স। আপনি দেখবেন পার্টিকুলার একটা সরকার পরিবর্তনের পর আগের আমলে সব মামলা খালাস হয়, আগের আমলের সংশোধনীগুলো বাতিল হয়। হাইকোর্টের যে বেঞ্চ আওয়ামী লীগ আমলে পাশ করা 15 অ্যামেন্ডমেন্ট বাতিল করলো, যেটা আপিল বিভাগ বহাল রাখলো, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি 5 আগস্টে শেখ হাসিনা সরকার বিদায় না নিলে ওই হাইকোর্টের বেঞ্চে আপনি বা পান্না ভাই গিয়ে যদি কথার কথা 15 অ্যামেন্ডমেন্টে সংক্ষুব্ধ হয়ে আপনি চ্যালেঞ্জ করতেন, আপনার রিট পিটিশন গ্রহণ করতো না। তো ফলে আমি মনে করি না যে আওয়ামী লীগ আদালতে আসলে, এখনকার যে গত 25-30 বছরের যে আদালতের কাঠামো, যে আদালতের যে আপনার ভীত সন্ত্রস্ত আদালত, এবং চাকরি বাঁচানোর চেষ্টায় বিচারপতিরা নিয়োজিত, সেইখানে খুব বেশি তারা রিলিফ পাবে। বরং আমি একজন নাগরিক হিসাবে, আমি একজন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসাবে না, একেবারেই একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এইটার চাবিকাঠি আওয়ামী লীগের হাত। এবং আওয়ামী লীগকে তো পরামর্শ দেওয়ার দুঃসাহস আমার নাই, অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক দল, তারা তাদের কর্মকাণ্ড দিয়ে আমি মনে করি তারা এইগুলোকে পরাভূত করবে। আর আমি এখনো আহ্বান জানাবো, হয়তো হতে পারে যে বিএনপি অনেক লাইনে লড়াই মানে কার্যক্রম করছে, অবৈধ গণভোট
অধ্যাদেশ বাতিল করেছে, জুলাই সনদের বদলে তারা 72-এর সংবিধান, যেটা আমাদের রক্তের আখরে লেখা মুক্তিযুদ্ধের সংবিধান, সেই সংবিধানকে ভিত্তি করেই রাষ্ট্রের সংস্কার করতে চাচ্ছে। এমনটা হতে পারে। আমার একেবারেই ইংলিশে বলেন ওয়াইল্ড গেজ, বা ধরেন একটা বন্য অনুমান, হয়তো বিএনপি চাচ্ছে না যে এখনই আবার আওয়ামী লীগের কার্যক্রম অ্যালাউ করে আবার জামাত এনসিপির কাছে আমি আরেকটা পয়েন্ট ধরিয়ে দিই, বরং যেটুকু আছে স্ট্যাটাস তো থাকুক, পরে আমরা দেখব। তা হয়েছে কিনা বিএনপি বলতে পারবে। তবে আমি আবারও শেষ করি, কেউ পছন্দ করুক না করুক, পান্না ভাইয়ের সঙ্গে একমত, যে যাই আমাদেরকে দালাল বলুক, আমাকে, পান্না ভাইকে বা আপনাকে, আমরা শুনে শুনে অভ্যস্ত। তো আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় দলকে, যে কোনো একটি বড় দলকে রাজনীতির ময়দান থেকে, নির্বাচন থেকে, সংসদ থেকে বাইরে রেখে কার কি স্বার্থ হয় জানি না, বাংলাদেশের সবচেয়ে ক্ষতি হয়, কেউ চাক আর না চাক। আরেকটা জিনিস তো আমরা আশা করেছিলাম, অনেক আগেও স্বপ্ন দেখেছিলাম, আপনি জানেন কিনা, ঢাকার মাঠে একসময় ফুটবলে দুই দল ছিল, মোহামেডান আর আবাহনী। একবার মোহামেডান চ্যাম্পিয়ন হয়, একবার আবাহনী চ্যাম্পিয়ন হয়। তৃতীয় শক্তি ব্রাদার কোনোবার চ্যাম্পিয়ন হয়নি, পরে বোধহয় একবার হয়েছে। তো বাংলাদেশের রাজনীতির তৃতীয় শক্তির অনেক প্রয়াস আমরা দেখেছি। একটা দল নয়া বন্দোবস্ত দেবে, শেখ হাসিনার সময় মুখে ফেনা তুলতো, হাসিনার পতন ঘটিয়ে নয়া বন্দোবস্ত দেবে। কোন একটা মন্ত্রণালয়ের ছোট পরিকল্পনা প্রতিমন্ত্রী হয়ে নয়া বন্দোবস্ত হয়ে গেছে, দেশে তার হয়ে গেছে বন্দোবস্ত। আবার আমাদের স্নেহভাজন নুরুল হক নূর অনেক স্বপ্ন দেখায় মানুষকে, এখন মোটামুটি শ্রম প্রতিমন্ত্রী হয়ে এইবারে যে বিএনপি জোট হয়ে করেছে। আরেকটা ধনকুবেরের ছেলে তো দল বিলুপ্ত করে দিয়ে আপনার সরকারি দলে জয়েন করে মন্ত্রী হয়েছে। তো সুতরাং এখনো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপিকে ঘিরেই তার রাজনৈতিক বিশ্বাস, তার লড়াই সংগ্রাম করে। আমি প্রত্যাশা করব বিএনপি ঐতিহাসিক এই ভুলগুলো আর করবে না, এবং এক্সিকিউটিভ আদেশ যেহেতু যে কোনো মুহূর্তে তারা এটা প্রত্যাহার করে নিতে পারে। তবে আমি আবারও একমত হচ্ছি, দ্বিমত হলে দ্বিমত করতাম, পান্না ভাইয়ের বক্তব্যের সঙ্গে একমত। আওয়ামী লীগ আমলে যারা বিভিন্ন অপরাধের সঙ্গে অভিযুক্ত, মানে দণ্ডপ্রাপ্ত হয়নি, কথিত আছে বা কিছু হয়েছে, দুর্নীতি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, এগুলোর সঙ্গে যারা জড়িত তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নরমাল প্রচলিত আদালতে বিচার করতে হবে। নাহলে হবে কি, কোনো অপরাধীরই আর বিচার হবে না, যেরকম অতীতে কোনো দুর্নীতির বিচার হয়নি, বিচার নিয়ে বাড়াবাড়ি করার কারণে। আমি মনে করি আরো কিছুদিন যাক। তবে আওয়ামী লীগ যে শেকড় পর্যন্ত যে রাজনৈতিক দল, আমার মনে হয় না যে এই নিষিদ্ধ দিয়ে তাকে আটকে রাখা যাবে। এবং আমি মনে করি বিএনপির র্যাঙ্ক অ্যান্ড ফাইল, আমিও তখন ছোট দেশ, সবাই সবার পরিচিত, বন্ধু, ভাই, বোন, টকশো ছাড়াও বিভিন্ন জায়গায় দেখা হয়। বিএনপিও খুব স্বস্তি বোধ করে না যে মাঠে শুধুমাত্র জামাত থাকবে একটি স্বাধীনতা বিরোধী দল।